আজকের এই পর্বে সবাইকে স্বাগত। আমরা এমন একটা আবিষ্কার নিয়ে কথা বলতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই একটা বিস্ফোরণের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। একটু ভাবা যাক তো, কোন আবিষ্কারটা আসলে আমাদের এই আধুনিক বিশ্বকে চালাচ্ছে? আমাদের হাতের কাছের গাড়ি থেকে শুরু করে সমুদ্রের বিশাল বিশাল জাহাজ পর্যন্ত কোন প্রযুক্তিটা এই সব কিছুকে সচল রেখেছে? শুনতে অবাক লাগলেও গত ১৫০ বছরেরও বেশি সময় ধরে কিন্তু এর একটা উত্তরই ছিল সবার উপরে: ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন বা অন্তঃদহন ইঞ্জিন। তো চলুন এই অসাধারণ যন্ত্রটার জন্ম আর বিকাশের গল্পটা জানতে একটু ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক। আমাদের এই পুরো আলোচনাটা সাজানো হয়েছে ৬টা ভাগে। আমরা একদম শুরু থেকে দেখব কিভাবে একটা সাধারণ ধারণা থেকে আজকের এই জটিল ইঞ্জিনগুলো তৈরি হলো, কিভাবে এটা পুরো বিশ্বকে চাকায় সচল করে দিল, আর সবশেষে দেখব এর ভবিষ্যৎ কী হতে চলেছে। তাহলে প্রথম পর্ব, একটি ধারণার জন্ম। তখনকার দিনের চিন্তাবিদদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল একটাই: কিভাবে একটা বিস্ফোরণের মতো ধ্বংসাত্মক শক্তিকে মানুষের দরকারি কাজে লাগানো যায়। এই ধারণাটার শেকড় কিন্তু অনেক গভীরে। ভাবুন একবার, সেই ১৬৭৩ সালে ক্রিশ্চিয়ান হাইগেন্স গান পাউডার বা বারুদ ব্যবহার করে একটা পিস্টন চালানোর কথা ভেবেছিলেন। এর অনেক পরে ১৭৯৪ সালে রবার্ট স্ট্রিট প্রথম তরল জ্বালানি মানে টার্পেন্টাইন তেল ব্যবহার করে একটা ইঞ্জিন বানান। এগুলো ছিল একদম প্রথম দিকের কিছু প্রচেষ্টা। এবার দ্বিতীয় পর্ব, প্রথম কার্যকর ইঞ্জিন, মানে এখন আর শুধু তত্ত্ব বা ধারণা নয়, বরং বাস্তবে কাজ করে এমন কিছু বিশালাকার গ্রমস্কি যন্ত্র তৈরির গল্প, যদিও সেগুলো খুব একটা কাজের ছিল না। এখানে আমরা দুটো খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক দেখতে পাচ্ছি। ১৮৬০ সালে ডি রিভাস হাইড্রোজেন চালিত একটা ইঞ্জিনে প্রথম বৈদ্যুতিক স্পার্ক ব্যবহার করেন, যা ছিল দারুণ একটা অগ্রগতি। এরপর ১৮৬০ সালে এটিএন লেনোয়ার বানালেন প্রথম বাণিজ্যিকভাবে সফল গ্যাস ইঞ্জিন। কিন্তু দুটো ক্ষেত্রেই একটা বড় সমস্যা থেকেই গিয়েছিল: এদের কর্মদক্ষতা ছিল খুবই কম। মানে এরা যতটা জ্বালানি নিত তার খুব সামান্যই কাজে লাগাতে পারত। আর এখান থেকেই শুরু আমাদের তৃতীয় পর্ব, 4 স্ট্রোক বিপ্লব। এটা ছিল গল্পের সেই মুহূর্ত যখন একটা অসাধারণ সহজ সমাধান এসে সবকিছু পাল্টে দিল, ইঞ্জিনকে করে তুলল অনেক বেশি কার্যকর আর দক্ষ। এই বিপ্লবের তাত্ত্বিক নায়ক ছিলেন অ্যালফন্স বোর্ডি রুশাস। ১৮৬২ সালে তিনি প্রথম 4 স্ট্রোক সাইকেলের একটা ধারণা দেন। এই ধারণাটাই কম দক্ষতার ওই বিশাল সমস্যাটার সমাধান করে দিয়েছিল আর আধুনিক পেট্রোল ইঞ্জিনের ভিত্তি তৈরি করেছিল। তো এই 4 স্ট্রোক সাইকেল জিনিসটা আসলে কি, আর এটা কাজই বা করে কিভাবে? খুব সহজ করে বললে এটা আসলে 4টা ধাপের একটা চক্র, অনেকটা দম নেয়া আর ছাড়ার মতো। প্রথমত সাকশন বা গ্রহণ। ইঞ্জিন জ্বালানি আর বাতাসের একটা মিশ্রণকে ভেতরে টেনে নেয়। এরপর কম্প্রেশন বা সংকোচন, সেই মিশ্রণটাকে একটা ছোট্ট জায়গায় প্রচণ্ড চাপ দিয়ে সংকুচিত করে ফেলে। তৃতীয় ধাপে আসে আসল জাদুটা, পাওয়ার বা শক্তি। একটা স্পার্কের মাধ্যমে ওই সংকুচিত মিশ্রণে বিস্ফোরণ ঘটানো হয়, আর সেই বিস্ফোরণের ধাক্কাতেই তৈরি হয় শক্তি। আর সবশেষে এক্সস্ট বা নির্গমন। বিস্ফোরণের পর তৈরি হওয়া ধোঁয়াটাকে ইঞ্জিন থেকে বের করে দেওয়া হয়। এই যে সহজ 4টা ধাপ, এটাই ছিল সেই বিপ্লব যা সবকিছু বদলে দিয়েছিল। আর এই অসাধারণ তত্ত্বটাকে বাস্তবে যিনি রূপ দিয়েছিলেন তিনি হলেন নিকোলাস অটো। ১৮৭৬ সালে তিনি প্রথম সফলভাবে কাজ করা 4 স্ট্রোক ইঞ্জিনটা তৈরি করেন, যা আজকের দিনে প্রায় সব স্পার্ক ইগনিশন ইঞ্জিনের মূল ভিত্তি। এ কারণে এই সাইকেলকে কিন্তু অটো সাইকেলও বলা হয়। চতুর্থ পর্ব, বিশ্বকে চাকায় বসানো। এবার ইঞ্জিনের প্রযুক্তিগত উন্নতির গল্প থেকে একটু সরে এসে এর বাস্তব প্রয়োগের দিকে নজর দেয়া যাক। মানে কিভাবে এই একটা আবিষ্কার মাত্র 1 দশকের মধ্যে ব্যক্তিগত পরিবহনের জগতে একটা বিপ্লব নিয়ে এসেছিল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কি অবিশ্বাস্য দ্রুত গতিতে সবকিছু বদলে যাচ্ছিল। ভাবুন একবার, ১৮৭৬ সালে অটো তার ইঞ্জিনটা সফলভাবে বানালেন। এর মাত্র ৯ বছরের মাথায় ১৮৮৫ সালে ডাইমলার ওই ইঞ্জিনটাকে আরও উন্নত, আরও দ্রুত গতির করে বানিয়ে ফেললেন পৃথিবীর প্রথম মোটরসাইকেল। আর গল্পটা এখানেই শেষ না। ঠিক তার পরের বছর ১৮৮৬ সালে কার্ল বেঞ্জ নিয়ে এলেন মানব ইতিহাসের প্রথম পেট্রোল চালিত গাড়ি। মানে মাত্র ১০ বছরের একটা ছোট্ট সময়ে পৃথিবীটা আক্ষরিক অর্থের চাকার উপর দৌড়ানো শুরু করে দিল। এবার আমাদের পঞ্চম পর্ব, ডিজেল ইঞ্জিনের আগমন। মানে একই সমস্যার একটা সম্পূর্ণ নতুন আর ভিন্ন সমাধান নিয়ে ইঞ্জিনের প্রযুক্তিতে পরবর্তী বড় পদক্ষেপের সূচনা হল। তাহলে পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়? অটো ইঞ্জিন মানে পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ দিয়ে জ্বালানি বাতাসের মিশ্রণে আগুন ধরানো হয়। কিন্তু রুডolf ডিজেলের চিন্তা ছিল একেবারেই অন্যরকম।
মজার ব্যাপার হলো তিনি এমন একটি ইঞ্জিন বানাতে চেয়েছিলেন যা শুধু তরল জ্বালানি নয়, এমনকি কয়লার গুঁড়ো দিয়েও চলবে। তার সমাধান ছিল স্পার্ক প্লাগকে বাদ দেওয়া। ডিজেল ইঞ্জিন বাতাসকে এত প্রচণ্ড চাপে সংকুচিত করে যে বাতাসটাই আগুনের মতো গরম হয়ে ওঠে। তারপর সেই গনগনে গরম বাতাসে জ্বালানি স্প্রে করে দিলেই বিস্ফোরণ ঘটে, অর্থাৎ স্পার্কের বদলে চাপ। আর এই একদম ভিন্ন পদ্ধতির কারণে কিন্তু ডিজেল ইঞ্জিন ভারী যানবাহনের জগতে একছত্র আধিপত্য তৈরি করে। এর অনেক বেশি তাপীয় দক্ষতা আর দারুণ জ্বালানি সাশ্রয়ের ক্ষমতার জন্য এটা ট্রেন, জাহাজ এবং ট্র্যাকের মতো বড় বড় যানের জন্য আদর্শ হয়ে ওঠে। এবং সবশেষেই আমাদের ষষ্ঠ পর্ব, ইঞ্জিনের ভবিষ্যৎ। চলুন এবার গল্পটাকে বিংশ এবং একবিংশ শতাব্দীতে নিয়ে আসি। এই সময়ে এসে ইঞ্জিনকে একদিকে যেমন ক্রমাগত উন্নত করা হয়েছে, তেমনি তাকে নতুন নতুন সব চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়েছে। যেমন ধরুন, বিংশ শতাব্দীতে ইঞ্জিনের শক্তি অনেক বাড়ানো হয়েছে টার্বো চার্জিং আর একাধিক সিলিন্ডার ব্যবহার করে। কার্বুরেটরের বদলে এসেছে ফুয়েল ইনজেকশন, যা এর দক্ষতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর উন্নত কুলিং ও লুব্রিকেশন সিস্টেম একে করেছে আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য। আর আজকের আধুনিক ইঞ্জিনগুলো তো এক একটা কম্পিউটার নিয়ন্ত্রিত মস্তিষ্ক। এখানে আছে ইলেকট্রনিক ফিউয়েল ইনজেকশন বা ইএফআই, যা একদম নিখুঁত পরিমাণে জ্বালানি স্প্রে করে। আছে ভেরিয়েবল ভালভ টাইমিং বা ভিভিটি, যা ইঞ্জিনের শ্বাস-প্রশ্বাসকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে, শক্তি আর দক্ষতা দুটোই বাড়ায়। ডিজেলের জন্য আছে কমন রেল ডিরেক্ট ইনজেকশন বা সিআরডিআই, যা জ্বালানিকে আরও কার্যকরভাবে পোড়াতে সাহায্য করে। আর অবশ্যই ক্যাটালিটিক কনভার্টারের মতো দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা তো আছেই, যা ইঞ্জিনকে আগের চেয়ে অনেক বেশি পরিবেশ বান্ধব করে তোলে। বর্তমানে কিন্তু অন্তঃদহন ইঞ্জিন আর একা নয়, এটি এখন হাইব্রিড প্রযুক্তির সঙ্গে মিলেমিশে কাজ করছে। শুধু তাই নয়, সিএনজি, বায়োডিজেল, এমনকি হাইড্রোজেনের মতো নতুন ধরনের জ্বালানি ব্যবহারের জন্য নিজেকে প্রতিনিয়ত মানিয়েও নিচ্ছে। প্রায় ৩৫০ বছরের এক দীর্ঘ আর বর্ণময় যাত্রার পর আজকের এই বৈদ্যুতিক গাড়ির যুগে এসে অন্তঃদহন ইঞ্জিনের গল্পটা কি তাহলে সত্যিই শেষ হতে চলেছে, নাকি এটা নিজেকে আবারও নতুন করে গুছিয়ে নিয়ে আমাদের ভবিষ্যৎকেও শক্তি যোগাবে? প্রশ্নটা কিন্তু ভাবনার।